রাত তখন প্রায় ৯টা বাজছিল। দিল্লির পুরনো এলাকার একটি সংকীর্ণ ও সরু গলিতে একটি ভাঙা বাড়ির জানালা দিয়ে হালকা হলুদ আলো বাইরে আসছিল। সেই আলোতে এক যুবক ঝোঁকে বই পড়ছিল। তার কপালে ঘামের বিন্দু ছিল, চোখে ছিল ক্লান্তি, কিন্তু ঠোঁট ধীরে ধীরে নড়ছিল, যেন সে পড়তে পড়তে কিছু মুখস্থ করছে। তার নাম ছিল অর্জুন, অর্জুন শর্মা। অর্জুনের বয়স ছিল ২২ বছর, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি গভীরতা ছিল। হয়তো এই কারণে যে জীবন তাকে খুব তাড়াতাড়ি বড় করে দিয়েছিল। যখন সে মাত্র ৭ বছরের ছিল, তখনই তার বাবা এক দীর্ঘ অসুস্থতার পর এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। সেই দিনের পর থেকে বাড়িতে যে শূন্যতা এসেছিল তা আর কখনো পূরণ হয়নি। কিন্তু সেই শূন্যতাকে তার মা কমলা দেবী নিজের মমতা দিয়ে ঢেকে রাখার পুরো চেষ্টা করেছিলেন। কমলা দেবী একজন সাধারণ মহিলা ছিলেন। তিনি শিক্ষিত ছিলেন না, কিন্তু সাহসে কারোর চেয়ে কম ছিলেন না। স্বামীর চলে যাওয়ার পর তিনি এক মুহূর্তের জন্য কাঁদেননি, বা হয়তো কেঁদেছিলেন, কিন্তু ছেলের সামনে কখনো কাঁদেননি। আশেপাশের ৩-৪টি বাড়িতে বাসন মাজা, তাদের কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া ও মোছা, এটাই তার দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। ভোরে অন্ধকারে ওঠা আর রাতে অন্ধকারেই ফেরা। হাতগুলো খসখসে হয়ে গিয়েছিল, পিঠ ঝুঁকে গিয়েছিল, কিন্তু চোখের ঔজ্জ্বল্য এখনও বাকি ছিল। আর সেই ঔজ্জ্বল্যের একটাই কারণ ছিল অর্জুন। অর্জুন জ্ঞান হওয়ার পর থেকে মাকে কষ্টেই দেখেছে। সে কখনো নতুন কাপড় চায়নি, কখনো খেলনার জন্য জেদ করেনি। স্কুলে যখন বন্ধুরা টিফিনে পরোটা আর সবজি আনত, অর্জুন শুকনো রুটি খেয়ে চুপ করে থাকত। কিন্তু পড়াশোনায় সে কখনো পিছিয়ে থাকেনি। প্রতি বছর ক্লাসে প্রথম হতো। শিক্ষকেরা বলতেন যে এই ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। আর সত্যিই বিশেষ কিছু ছিল। অর্জুনের একটি স্বপ্ন ছিল, একটাই স্বপ্ন, এইমসে বড় অফিসার হয়ে দেশের সেবা করা। যখন সে প্রথমবারের মতো এই কথাটি তার মাকে জানিয়েছিল, তখন কমলা দেবীর চোখ জলে ভরে গিয়েছিল। তিনি অর্জুনের কপালে চুমু খেয়েছিলেন এবং খুব আদর করে বলেছিলেন, বাবা, তুই পড়, শুধু পড়তেই থাক, ভগবান তোর সাথে আছেন, আর তোর মাও। যতদিন আমার হাত পা চলবে, তোর পড়াশোনা থামবে না। সেই দিনের পর থেকে অর্জুন মনে মনে ঠিক করে নিয়েছিল যে যাই হয়ে যাক না কেন, সে পিছিয়ে যাবে না। পুরনো বই, যা কখনো কোনো ধনী বাড়ি থেকে বাতিল হিসেবে বিক্রি হতো, সেগুলোই অর্জুনের পড়ার সামগ্রী হয়ে উঠত। সে বাজারে বাতিল কাগজের দোকানে যেত এবং খুব কম টাকায় প্রয়োজনীয় বই খুঁজত। কখনো কোনো পাতা ছেঁড়া থাকত, কখনো কোনো অধ্যায় অসম্পূর্ণ থাকত, কিন্তু অর্জুন তা দিয়েই কাজ চালিয়ে নিত। যখন বাড়ির বিদ্যুৎ চলে যেত, যা প্রায়ই হতো কারণ বিল দেওয়ার টাকা থাকত না, তখন সে গলির মোড়ে থাকা স্ট্রিট লাইটের নিচে বসে পড়ত। কনকনে শীত হোক বা প্রচণ্ড গরম, বৃষ্টি হোক বা ধুলো ভাড়া ঝড়, অর্জুনের বই তার হাত থেকে কখনো নামত না। পাড়ার লোকেরা তাকে ভিন্ন ভিন্ন নজরে দেখত। কেউ কেউ সহানুভূতি দেখাত, আবার কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করত। একজন বয়স্ক প্রতিবেশী প্রায়ই বলতেন, কমলার ক্ষমতা নেই একে পড়ানোর, এই ছেলে এত বড় স্বপ্ন দেখছে। কেউ বলতো, গরিবের ঘর থেকে কেউ বড় অফিসার হয় না, খামোখা যৌবন নষ্ট করছে। অন্য কেউ বলতো, আরে এ যদি কাজকর্ম করে তবে ঘরে দুটো পয়সা আসবে, এই পড়াশোনা দিয়ে কি হবে? কিন্তু অর্জুন এসব কথা শোনেও না শোনার ভান করত। সে জানত যে এগুলোর জবাব কথায় নয়, পরিশ্রমে দিতে হয়। যখনই সে এমন কোনো কথা শুনত, সে বাড়ি এসে আরও মনোযোগ দিয়ে পড়তে বসে যেত। সেই রাতে অর্জুন তার বিষয়ের একটি অত্যন্ত জটিল ধারণা বারবার পড়ছিল। তার সামনে নোটের একটি মোটা তাড়া ছিল, যা সে নিজের হাতে লিখেছিল। কলমের কালি অনেক জায়গায় হালকা হয়ে গিয়েছিল, কিছু পাতা মোড়ানো ছিল, কিছু জায়গায় চায়ের দাগ ছিল, কিন্তু প্রতিটি শব্দ তার মুখস্থ ছিল। সে বুঝে বুঝে পড়ত, না বুঝে মুখস্থ করত না। এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। তখনই দরজা খুলল এবং কমলা দেবী ঘরে এলেন। তার হাতে একটি ছোট বাটি ছিল, যাতে সামান্য একটু ডালিয়া ছিল। তার মুখে ক্লান্তির গভীর ছাপ ছিল। শাড়ির আঁচল ময়লা ছিল এবং ডিটারজেন্টের কারণে হাতের আঙুলগুলো ফেটে গিয়েছিল, কিন্তু চোখে সেই পুরনো মমতাই ছিল, যা কখনো বদলায়নি। খেয়ে নে বাবা, তিনি ধীরে করে বললেন, যেন ভয় পাচ্ছিলেন যে জোরে কথা বললে তার মনোযোগ ভেঙে যাবে। রাতে খালি পেটে পড়লে মাথা কাজ করে না, একটু খেয়ে নে, তারপর পড়িস। অর্জুন বই থেকে চোখ তুলল। মাকে দেখে তার মন এক অদ্ভুত বেদনায় ভরে গেল। মা, তুমি খেয়েছ? সে সরাসরি জিজ্ঞেস করল। কমলা দেবী একটু চোখ সরালেন।
হ্যাঁ আমি খেয়েছি, তুই খা এখন। অর্জুন জানত এটা মিথ্যে ছিল। মা প্রায়ই নিজে কম খেয়ে বা কখনো কখনো একেবারেই না খেয়ে তাকে বেশি খেতে দিতেন। তিনি কখনো সরাসরি বলতেন না, কিন্তু অর্জুন বুঝত। সে বাটিটা তুলল, এক লোকমা খেয়ে বলল, মাই ডালিয়াটা ভাগ করে নি, একা খাবো না আমি। কমলাদেবী হালকা হাসলেন, পাগল ছেলে, তোর মা হই আমি। মায়ের কাজ হলো খাওয়ানো, আর ছেলের কাজ হলো মায়ের খেয়াল রাখা। দুজনে একসাথে বসে সেই সামান্য ডালিয়াটুকু খেল। সেই রাতের এই ছোট কথাটি অর্জুনের সারা জীবন মনে ছিল। পরের সপ্তাহে এক বড় চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ালো। এইমসের মূল পরীক্ষার কেন্দ্র দিল্লির বাইরে লখনৌতে পড়েছিল, অর্থাৎ ট্রেনের ভাড়া, সেখানে থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার খরচ, এসব মিলিয়ে একটি বড় অঙ্কের টাকা দাঁড়াচ্ছিল, যা জোগাড় করা কমলাদেবীর পক্ষে খুব কঠিন ছিল। বেশ কয়েকটি রাত তিনি জেগে কাটিয়েছিলেন, হিসেব কষেছিলেন, যোগ বিয়োগ করেছিলেন, কিন্তু টাকার অঙ্ক মিলছিল না। একদিন সকালে অর্জুন ঘুম থেকে উঠেই তার নজর সোজা মায়ের পায়ের দিকে গেল। মায়ের পা খালি ছিল। সেই রূপোর নূপুর যা সবসময় তার পায়ে বাজত তা গায়েব ছিল। মা, তোমার নূপুর কোথায়? অর্জুন ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। আরে কোথাও হয়তো পড়ে গেছে, পরে খুঁজব। কমলাদেবী কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সন্ধ্যায় যখন পাড়ার এক কাকিমা জানালেন যে কমলাদেবী সেই সকালে স্যাকরার দোকানে গিয়েছিলেন এবং সেখান থেকে খালি হাতে ফিরেছেন, তখন অর্জুনের মন ভারী হয়ে গেল। ওই নূপুর ছিল মায়ের বিয়ের একমাত্র স্মৃতি। বাবার স্মৃতির সাথে জড়িয়ে থাকা ওই নূপুর, যা মা কখনও পা থেকে খোলেননি, তা আজ বন্ধক রাখা হয়েছে, শুধুমাত্র এই কারণে যে ছেলেকে পরীক্ষা দিতে যেতে হবে। সেই রাতে অর্জুন অনেকক্ষণ ঘরের কোণে বসে রইল। তার চোখ ভিজে ছিল, তার মনে এক তীব্র হাহাকার উঠছিল, যা ভাষায় প্রকাশ করা যায় না। মা একটি শব্দও বলেননি, কোনো অনুগ্রহ দেখাননি, শুধু চুপচাপ নিজের সবচেয়ে দামি জিনিসটি দিয়ে দিয়েছিলেন। তারপর সে চোখের জল মুছল, দীর্ঘশ্বাস নিল, হাত মুঠি করল এবং বই খুলে বসল। কারণ মায়ের সেই নূপুরের দাম তাকে নিজের পরিশ্রমে, নিজের সফলতা দিয়ে মেটাতে হবে। পরীক্ষার একদিন আগে কমলাদেবী অর্জুনের হাতে ট্রেনের টিকিট আর কিছু টাকা রাখলেন। তার হাতের তালু কাঁপছিল এবং চোখ ভিজে ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক দৃঢ় হাসি। যা বাবা, খুব মন দিয়ে পরীক্ষা দিস, আর হ্যাঁ, সময় মতো খাবার খেয়ে নিস। তার গলা একটু কাঁপছিল। অর্জুন নিচু হয়ে মায়ের পা ছুল। কমলাদেবী তার মাথায় হাত রাখলেন এবং মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করলেন। অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পড়ল। স্টেশনের দিকে এগোতে এগোতে তার মনে শুধু একটাই কথা ছিল, যে এবার সে খালি হাতে ফিরবে না। মায়ের ওই নূপুর, ওই আত্মত্যাগ, ওই নীরবতা, এসব তাকে প্রতি পদক্ষেপে মনে পড়বে এবং এই স্মৃতি তাকে ক্লান্ত হতে দেবে না। কিন্তু কে জানত যে দিল্লি রেলওয়ে স্টেশনের ওই ভিড়ে তার জন্য এমন এক বিপদ অপেক্ষা করছিল, যা তার পুরো স্বপ্নকে এক ধাক্কায় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখত। দিল্লি রেলওয়ে স্টেশনে সেদিন সন্ধ্যায় প্রচণ্ড ভিড় ছিল। চারদিকে মানুষের ঢল নেমেছিল। কেউ দৌড়াচ্ছিল, কেউ চিৎকার করছিল, কেউ নিজের মালপত্র সামলাতে ব্যস্ত ছিল। কুলিদের আওয়াজ, ট্রেনের হর্ন, মাইকের ঘোষণা আর বাচ্চাদের কান্নার শব্দ সব মিলে এমন এক কোলাহল তৈরি করছিল, যা মাথা ধরিয়ে দেয়। প্ল্যাটফর্মে যাতায়াতকারী যাত্রীদের ভিড়ে সবাই নিজের খেয়ালে ছিল, কারও অন্য কারোর দিকে ভ্রুক্ষেপ ছিল না। অর্জুন কাঁধে একটি পুরনো ঝোলা ঝুলিয়ে সামনের দিকে এগোচ্ছিল। ঝোলায় কিছু কাপড় ছিল, একটি জলের বোতল এবং বইয়ের কিছু নোট ছিল, যা সে যাত্রাপথে পড়ার জন্য রেখেছিল। তার মুখে ছিল একাগ্রতা, আর মনে একটাই লক্ষ্য ছিল, সঠিক প্ল্যাটফর্মে পৌঁছানো এবং ট্রেন ধরা। সে পকেটে হাত দিল আর টিকিটটা আরও একবার ছুঁয়ে অনুভব করল। টিকিট ওখানেই ছিল। সে একটু হাসল। মা যে নূপুর বন্ধক রেখে এই টিকিট এনে দিয়েছেন, তাকে সে বৃথা যেতে দেবে না। ভিড় বেড়েই চলেছিল। অর্জুন একটি বড় জটলার মাঝখান দিয়ে পার হচ্ছিল, যেখানে লোকেরা ঠেলাঠেলি করে এগোচ্ছিল। কেউ জোরে ধাক্কা দিল, কেউ কাঁধ দিয়ে ধাক্কা মারল। অর্জুন নিজেকে সামলে নিল এবং এগিয়ে যেতে লাগল। 7 নম্বর প্ল্যাটফর্মে তার ট্রেন দাঁড়িয়েছিল। সে সেখানে পৌঁছল এবং নিজের কামরা খুঁজতে লাগল। সিট নম্বর দেখার জন্য সে পকেটে হাত দিল। টিকিট ছিল না। সে অন্য পকেট হাতড়াল, সেখানেও কিছু নেই। ঘাবড়ে গিয়ে সে ঝোলাটা খুলল এবং সব জিনিসপত্র উলটপালট করে দেখল। নোটগুলো বাইরে বেরিয়ে এলো, কাপড় ছড়িয়ে পড়ল, জলের বোতল গড়িয়ে পড়ল, কিন্তু টিকিট কোথাও ছিল না। আর তখনই তার মনে পড়ল যে পকেটে রাখা টাকাগুলোও গায়েব ছিল। পকেটমার। ভিড়ের মধ্যে কেউ তার পকেট সাফ করে দিয়েছে। অর্জুনের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগল। সে একবার, দুবার, 3বার সব পকেট এবং ঝোলা দেখল,
কিন্তু ফলাফল একই রইল। না টিকিট ছিল, না টাকা ছিল। এক মুহূর্তের জন্য মায়ের সেই নূপুর তার চোখের সামনে ভেসে উঠল। সে সেখানেই বসে পড়ল। তার হাত কাঁপছিল, মাথা শূন্য হয়ে গিয়েছিল। এই পরীক্ষা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর এখন সে তা দিতেও পারবে না। যদি আজ ট্রেন না ধরে, তবে কালকের মধ্যে লখনৌ পৌঁছতে পারবে না, আর পরীক্ষার দ্বিতীয় সুযোগ মিলবে পরের বছর। পুরো 1 বছর আরও অপেক্ষা, মায়ের কষ্টের আরও 1 বছর বেড়ে যাবে। সে এটা ভাবতেও পারছিল না, তাই মনে মনে সিদ্ধান্ত নিল যে সে এবার বিনা টিকিটেই পরীক্ষা দিতে যাবে। সে সাধারণ কামরার দিকে এগোতে লাগল। তখনই এক কড়া আওয়াজ তার কানে এলো, এই ছেলে, এদিকে আয়। অর্জুন নজর তুলল। এক লম্বা গড়নের প্রৌঢ় লোক তার দিকে তাকিয়েছিলেন। তিনি রেলওয়ের ইউনিফর্ম পরেছিলেন এবং কাঁধে ব্যাজ লাগানো ছিল। নাম লেখা ছিল রমেশ সিং, বরিষ্ঠ টিকিট পরিদর্শক। রমেশ সিংয়ের চোখ ছিল তীক্ষ্ণ আর মুখে ছিল অভিজ্ঞতার গভীর ছাপ। তিনি অর্জুনকে ভিড়ের মধ্যে ছুটোছুটি করতে এবং জিনিসপত্র অগোছালো অবস্থায় দেখেছিলেন, আর তার অভিজ্ঞতা বলছিল যে কিছু একটা গণ্ডগোল আছে। তিনি সরাসরি বললেন, টিকিট দেখা, কোথায় যাচ্ছিস? অর্জুন কাছে এলো। তার পা থরথর করে কাঁপছিল। সে পকেটে হাত দিল, তারপর বের করে নিল, আবার ঢোকালো। টিকিট আছে নাকি নেই? রমেশ সিং একটু কড়া সুরে জিজ্ঞেস করলেন। স্যার, আমার টিকিট ছিল, আমি কিনেছিলাম, কিন্তু ভিড়ের মধ্যে কেউ পকেট মেরে নিয়েছে। টিকিট আর টাকা দুই চলে গেছে। অর্জুনের গলা কাঁপছিল। রমেশ সিং তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। এই বাহানা তিনি বহুবার শুনেছেন। স্টেশনে বিনা টিকিটে ভ্রমণকারী প্রতি দ্বিতীয় যাত্রী এই কথাই বলতো। সবাই এটাই বলে। চল আমার সাথে, অফিসে চল। স্যার, সত্যি আমার পকেট কাটা গেছে, আমাকে পরীক্ষা দিতে হবে, কাল ইমসের পরীক্ষা। যদি আজ না যাই তবে পুরো বছর নষ্ট হয়ে যাবে। অর্জুন হাত জোড় করল, কিন্তু রমেশ সিংয়ের মন গলল না। তিনি তার হাত ধরলেন এবং অফিসের দিকে হাঁটতে লাগলেন। অর্জুন চুপচাপ সাথে গেল। তার কাছে আর কোনো উপায় ছিল না। অফিসটি ছিল একটি ছোট্ট ঘর। ভিতরে একটি টেবিল ছিল, 2টি চেয়ার ছিল এবং দেওয়ালে রেলওয়ের নিয়মকানুন সাঁটানো ছিল। রমেশ সিং তার চেয়ারে বসলেন এবং একটি খাতা খুললেন। তোর নাম বল। অর্জুন শর্মা। কোথা থেকে আসছিস? দিল্লি থেকেই আসছি। পুরনো দিল্লির 12 নম্বর গলি, কীর্তিনগরের কাছে। রমেশ সিংয়ের হাত হঠাৎ থেমে গেল। তিনি উপরের দিকে তাকালেন, অর্জুনের চোখের দিকে তাকালেন, তারপর নিচে তাকালেন। মায়ের নাম কি? কমলা দেবী। রমেশ সিংয়ের হাত থেকে কলম খসে পড়ল। তিনি হঠাৎ করে চেয়ারে সোজা হয়ে বসলেন। তার মুখের রং পাল্টে গেল। চোখে এক অদ্ভুত আলোড়ন দেখা গেল। তিনি কিছু মুহূর্ত চুপচাপ বসে রইলেন, যেন কোনো পুরনো স্মৃতি তাকে ভিতর থেকে টানছিল। অর্জুন তাকে চুপচাপ দেখছিল। সে বুঝতে পারছিল না হঠাৎ কি হলো। কীর্তিনগরের কাছের পুরনো বাড়িটা, যার ওপরের 2টো ঘর ভাড়ায় দেওয়া হতো? রমেশ সিং ধীরে করে, প্রায় নিজেকে জিজ্ঞেস করার মতো করে বললেন, হ্যাঁ স্যার, আমরা ওখানেই থাকি। নিচে আমরা থাকি, ওপরে ভাড়াটেরা আসা যাওয়া করেন। রমেশ সিংয়ের চোখ জলে ভরে এলো এবং অর্জুন অবাক হয়ে তাকিয়ে রইল। আসলে রমেশ সিংয়ের মন 25 বছর পিছনে চলে গিয়েছিল, যখন তিনি নিজেও এক গরিব যুবক ছিলেন। রেলওয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। টাকা ছিল না, বাড়ি ছিল না। তখন তিনি কমলা দেবীর বাড়ির ওপরের ঘরটি ভাড়া নিয়েছিলেন। ভাড়া ছিল মাসে 200 টাকা, কিন্তু সেটাও তিনি অনেকবার সময় মতো দিতে পারতেন না। একবার 5 মাস ধরে রমেশ সিং ভাড়া দেননি। এত লম্বা সময় হয়ে গিয়েছিল। অন্য কোনো বাড়িওয়ালা হলে কবেই তাকে ঘর থেকে বের করে দিত, কিন্তু কমলা দেবী একবারও কিছু বলেননি। বরং যখন রমেশ সিং লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, বাবা, পড়াশোনা করো, ভাড়ার চিন্তা করো না, যখন চাকরি হবে তখন দিয়ে দিও। ওই 5 মাস রমেশ সিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ওই সময়ে তার পরীক্ষা হয়েছিল। ওই সময়ে তিনি পাশ করেছিলেন। ওই সময়েই তার চাকরি হয়েছিল। যদি ওই 5 মাসে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তবে হয়তো আজ তিনি এই চেয়ারে বসে থাকতেন না। আর আজ সেই কমলা দেবীর ছেলেই তার সামনে দাঁড়িয়েছিল। রমেশ সিং ধীরে করে খাতাটি বন্ধ করলেন। অর্জুনের চোখে তখনও ভয় ছিল। সে জানত না যে এই ঘরে তার ভাগ্যের কি ফয়সালা হতে চলেছে। বাবা, রমেশ সিং প্রথমবারের মতো নরম গলায় বললেন, তুই এখানেই বস। অর্জুন বসে পড়ল। তোর মা একবার আমার জন্য অনেক বড় একটা কাজ করেছিলেন, এত বড় যে আমি আজ পর্যন্ত তার ঋণ শোধ করতে পারিনি। রমেশ সিংয়ের গলা ভারী হয়ে গেল। আজ ভগবান সুযোগ দিয়েছেন। তিনি উঠলেন, নিজের পকেট থেকে মানিব্যাগ বের করলেন, সেখান থেকে কিছু টাকার নোট বের করলেন। স্যার, আপনি এসব কি করছেন? অর্জুন ঘাবড়ে গিয়ে বলল, চুপ কর, এটা তোর মায়ের অধিকার। রমেশ সিং বললেন, আমি কাউন্টার থেকে তোর নতুন টিকিট কেটে আনছি। না স্যার, আমি এটা নিতে পারি না, আপনি অফিসার, নিয়মের বিরুদ্ধে হবে। রমেশ সিং অর্জুনকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর ধীরে করে হাসলেন। কখনো কখনো মানবতা আইনের চেয়ে বড় হয় বাবা।
আর যখন কোনো মা তার ছেলের জন্য নিজের নতুন বন্ধক রাখেন তখন সেই ছেলেকে অবশ্যই পরীক্ষা দিতে পৌঁছানো উচিত। অর্জুনের চোখ জলে ভরে এলো, তার গলা ধরে এলো। রমেশ সিং তাকে স্লিপারের নয় বরং এসি কামরার টিকিট কিনে দিলেন। অর্জুন বারণ করল, কিন্তু রমেশ সিং কোনো কথাই শুনলেন না এবং রাস্তার খরচের জন্য কিছু টাকাও দিলেন আর বললেন, আরামে যাবি, তাহলে মাথা পরিষ্কার থাকবে, পরীক্ষা ভালো হবে। যখন অর্জুন প্ল্যাটফর্মে ফিরে এলো তখন তার হাতে এসি কামরার টিকিট ছিল এবং চোখে ছিল কৃতজ্ঞতার জল। ট্রেনের বাঁশি বাজল, অর্জুন একবার পিছনে ফিরে তাকালো। রমেশ সিং দূরে দাঁড়িয়ে তাকে দেখছিলেন। তার মুখে এক শান্ত হাসি ছিল, যেন কোনো পুরনো বোঝা নেমে গেছে। অর্জুন হাত জোড় করল। রমেশ সিং মাথা নাড়লেন এবং ট্রেন চলতে শুরু করল। সেই রাতে অর্জুন এসি কামরায় বসেছিল, কিন্তু তার মন অনেক দূরে ছিল। সে মায়ের কথা ভাবছিল, রমেশ সিংয়ের কথা ভাবছিল এবং সেই অচেনা সম্পর্কের কথা ভাবছিল যা বহু বছর আগে এক ছোট বাড়িতে তৈরি হয়েছিল আর আজ এত বছর পর তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। সে জানালার বাইরে তাকালো। রাতের অন্ধকার ছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত আলোর ঝলক দেখা যাচ্ছিল। অর্জুন মনে মনে প্রতিজ্ঞা করল, এখন কোনো শক্তি তাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। লখনৌ পৌঁছতে পৌঁছতে সকাল প্রায় 6টা বেজে গিয়েছিল। ট্রেন যখন প্ল্যাটফর্মে থামল তখন অর্জুনের চোখ একটু ভারী ছিল। সারা রাত ঠিকমতো ঘুম আসেনি। কখনো মায়ের মুখ মনে পড়ছিল, কখনো রমেশ সিংয়ের সেই কথাটি যে মানবতা কখনো কখনো আইনের চেয়ে বড় হয়, আর কখনো পরীক্ষার প্রশ্ন মাথায় ঘুরতে শুরু করছিল। কিন্তু এসব সত্ত্বেও মনে এক অদ্ভুত সতেজতা ছিল, যেমন কোনো কঠিন রাতের পর সকালের প্রথম আলো দেখলে হয়। অর্জুন ঝোলা কাঁধে তুলে নিল এবং প্ল্যাটফর্মে নামল। লখনৌয়ের স্টেশন দিল্লির মতো এত বড় ছিল না, কিন্তু কোলাফল এখানেও কম ছিল না। চা বিক্রেতাদের আওয়াজ, কুলিদের ছুটেছুটি আর যাত্রীদের ভিড় সব মিলে এক পরিচিত সকালের ছবি তৈরি করছিল। অর্জুন বাইরে এসে একটি চায়ের দোকানে থেমে এক কাপ চা নিল। এটাই ছিল তার সকালের নাস্তা। সে ধীরে ধীরে চা খেল এবং নোটের একটি পাতা বের করে একবার চোখ বুলিয়ে নিতে লাগল। পরীক্ষা কেন্দ্র এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। সে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ অটোতে খরচ করার মতো টাকা খুব কমই বেঁচেছিল। চা শেষ করল, পাতাকি আবার ঝোলায় রাখল এবং হাঁটা শুরু করল। পথে লখনৌয়ের সকাল ধীরে ধীরে জেগে উঠছিল। দোকানপাট খুলছিল, বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছিল এবং রাস্তায় সাইকেল আর রিকশার চলাচল শুরু হয়ে গিয়েছিল। অর্জুন দ্রুত পায়ে হাঁটতে লাগল। তার মনে একটাই কথা ছিল যে পরীক্ষা কেন্দ্রের সময়ের আগে পৌঁছতে হবে। প্রায় 40 মিনিট হাঁটার পর সে পরীক্ষা কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিল। দালানটি অনেক বড় এবং পুরনো ছিল। সামনে লোহার একটি বড় গেট ছিল যার উপর বিদ্যালয়ের নাম লেখা ছিল, আর পাশেই এইমস পরীক্ষা কেন্দ্র লেখা ছিল। গেটের বাইরে একটি বোর্ডে রোল নম্বরের তালিকা সাঁটানো ছিল। সেখানে এখন থেকেই বেশ ভালো ভিড় জমতে শুরু করেছিল। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিয়ে এসেছিল। কেউ একা ছিল, কারুর সাথে তাদের মা বাবা ছিলেন। ধনী ঘরের ছেলেমেয়েরা দামি গাড়ি থেকে নামছিল, কারুর হাতে নতুন বই আর ট্যাবলেট ছিল। অর্জুন নিজের পুরনো ঝোলাটা কাঁধে ঠিক করে নিল এবং লাইনে দাঁড়িয়ে পড়ল। তখনই তার নজর পাশে দাঁড়ানো এক মেয়ের দিকে গেল। মেয়েটি একটি বই খুলে দাঁড়িয়েছিল এবং দ্রুত পাতা উল্টাচ্ছিল। তার মুখে গভীর একাগ্রতা ছিল। সে হালকা নীল রঙের কুর্তা পরেছিল, চুল পিছনে বাঁধা ছিল এবং কপালে একটি ছোট্ট টিপ ছিল। সে বিড়বিড় করছিল, যেন কিছু মুখস্থ করছিল। হঠাৎ তার হাত থেকে বইটা ফসকে গিয়ে মাটিতে পড়ে গেল। অনেকগুলো পাতা একসাথে মুড়ে গেল। অর্জুন নিচু হয়ে বইটা তুলল এবং মেয়েটির দিকে এগিয়ে দিল। এই নিন, সাবধানে রাখবেন। মেয়েটি চোখ তুলে তাকালো। তার চোখগুলো বড় এবং উজ্জ্বল ছিল। সে বইটা নিতে নিতেই বলল, ধন্যবাদ। প্রথমবার এইমসের পরীক্ষা দিচ্ছেন? অর্জুন জিজ্ঞেস করল। সে বুঝতে পারল না যে এই কথাটা তার মুখ থেকে নিজে থেকেই কেন বেরিয়ে এলো। মেয়েটি একটু হেসে উত্তর দিল, না, প্রথমবার নয়, কিন্তু এটা আমার মূল পরীক্ষা নয়। আমি আসলে নিটের প্রস্তুতি নিচ্ছি। এইমসের ধরন বোঝার জন্য এই পরীক্ষাও দিচ্ছি। অর্জুন একটু অবাক হলো এবং বলল, তাহলে দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে নিচ্ছেন আপনি? হ্যাঁ, বাড়ির লোকেরা বলেন যে পরিশ্রম কখনো বৃথা যায় না, মেয়েটি উত্তর দিল। অর্জুনের ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল। এই কথাটা তো তার মাও বলতেন। আমার নাম অর্জুন, দিল্লি থেকে এসেছি। আমি রানী, আমিও দিল্লিতেই থাকি, কিন্তু এখানে লখনৌতে আমার কাকার বাড়ি আছে, তাই এখানে উঠেছি।
দুজনের কথা বলতে বলতে লাইন সামনের দিকে এগোতে লাগল। পরীক্ষা কেন্দ্রের গেট খুলে গিয়েছিল এবং একজন একজন করে পরীক্ষার্থী ভিতরে যেতে শুরু করেছিল। অর্জুন এবং রানীও নিজেদের প্রবেশপত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরের পরিবেশ ছিল শান্ত এবং গম্ভীর। বড় বড় হলঘর ছিল, যেখানে লম্বা লম্বা সারিতে চেয়ার এবং টেবিল সাজানো ছিল। প্রতিটি টেবিলে একটি করে নম্বর ছিল। নজরদারির জন্য কড়া ব্যবস্থা ছিল। অর্জুন এবং রানীর হলঘর আলাদা ছিল। গেটে পৌঁছতেই রানী বলল, অল দ্য বেস্ট। আপনাকেও। অর্জুন সম্মতি জানিয়ে নিজের হলঘরের দিকে ঘুরে গেল। পরীক্ষার হলে বসতেই অর্জুন একটি দীর্ঘ শ্বাস ফেলল। সে চোখ বন্ধ করল। মায়ের চেহারা তার মনে পড়ে গেল। সেই নূপুরের কথা মনে পড়ল, রমেশ সিংহের কথা মনে পড়ল। আর তারপর মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। যখন প্রশ্নপত্র সামনে এলো, অর্জুন প্রথমে পুরো পেপারটি এক নজরে দেখে নিল। কিছু প্রশ্ন সহজ ছিল, কিছু মাঝারি এবং কিছু কঠিন। তবে এমন কোনো প্রশ্ন ছিল না যা সে পড়েনি। সে কলম তুলে নিল এবং লিখতে শুরু করল। 3 ঘন্টা কখন কেটে গেল বোঝাই গেল না। যখন ঘন্টা বাজল এবং উত্তরপত্র জমা নেওয়া হলো, তখন অর্জুনের চেহারায় স্বস্তির ছাপ ছিল। পরীক্ষা ভালো হয়েছিল, খুব ভালো। যেসব প্রশ্ন সে ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল তার বেশিরভাগই সমাধান হয়ে গিয়েছিল। সে হল থেকে বেরোতেই দেখল রানী আগে থেকেই বাইরে দাঁড়িয়ে আছে। তার চেহারায়ও স্বস্তি দেখা যাচ্ছিল। পরীক্ষা কেমন হলো? রাগিনী জিজ্ঞাসা করল। ভালো হয়েছে। আর আপনার? মোটামুটি। কিছু প্রশ্ন আমার নিটের সিলেবাসের একটু বাইরে থেকে ছিল, তবে আমি পুরো চেষ্টা করেছি, রাগিনী বলল। দুজনে গেট থেকে বেরোলো। বাইরে রোদ কড়া হয়েছিল। পরীক্ষার্থীদের ভিড় ছিল। কেউ খুশি ছিল, কেউ হতাশ। খাওয়া দাওয়া করেছেন কিনা সকাল থেকে? রানী হঠাৎ জিজ্ঞাসা করল। অর্জুনের মনে পড়ল যে সকালে সে শুধু 1 কাপ চা খেয়েছিল। সে হালকা সুরে বলল, হ্যাঁ, একটু আধটু খেয়েছি। রানীর মনে হলো এটা মিথ্যে। সে কাছের একটি ছোট দোকানের দিকে ইশারা করল। চলুন কিছু খাই, লখনৌয়ের চাট খুব বিখ্যাত। অর্জুন ইতস্তত করল। না, আপনি যান, আমাকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আজ তো কোথাও যেতে পারবেন না, পরের ট্রেন কাল সকালে। আর খালি পেটে থাকলে বুদ্ধি কাজ করে না, এই কথা আমার বাবা বলেন। রানী মুচকি হেসে বলল। অর্জুনের হাসি পেল। এই কথা তো তার মাও বলতেন। দুজনে সেই ছোট দোকানে বসল। লখনৌয়ের বিখ্যাত টিক্কি খেল আর গল্প করল। রানী কথায় বেশ খোলা মনের ছিল। সে জানালো যে তার বাবা রেলে কাজ করেন। সে নিজে একজন ডাক্তার হতে চায়। অর্জুন জানালো যে সে দিল্লির একটি ছোট পাড়া থেকে এসেছে। মা একাই তাকে পড়াচ্ছেন। যে আধিকারিক হবার স্বপ্ন তার। রানী অর্জুনের কথা মন দিয়ে শুনল। তার চেহারায় কোনো দয়া ছিল না, বরং এক গভীর সম্মান ছিল। যারা কঠিন পরিস্থিতির মধ্যেও বড় স্বপ্ন দেখে তারাই আসলে জেতে, সে ধীরে ধীরে বলল। অর্জুন তার দিকে তাকালো। তার জানা ছিল না যে এই মেয়েটি তার জীবনে ভবিষ্যতে কি ভূমিকা পালন করবে। সন্ধে হতেই রানী তার চাচার বাড়ি চলে গেল, আর অর্জুন একটি সস্তা ধর্মশালায় রাত কাটালো। তবে সেই রাতে তার তাড়াতাড়ি ঘুম এসে গেল। মন হালকা ছিল। পরীক্ষা ভালো হয়েছিল, আর এক অজানা শহরে একটি চমৎকার মানুষের সাথে পরিচয় হয়েছিল। তবে যাওয়ার আগে রানী এমন একটি কথা বলেছিল যা অর্জুনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে বলেছিল, বাবার মতে মানুষের আসল পরিচয় সে কোথা থেকে এসেছে তা দিয়ে নির্ধারিত হয় না, বরং সে কতদূর পর্যন্ত যায় তা দিয়ে নির্ধারিত হয়। অর্জুন চোখ বন্ধ করল। সে জানত যে তাকে এখনও অনেক দূর যেতে হবে। দিল্লি ফিরে যাওয়াটা ছিল এক ভিন্ন ধরনের সফর। যাওয়ার সময় মনে ভয় আর অনিশ্চয়তা ছিল। একটি ভয় কাজ করছিল যে কি হবে কে জানে, কিন্তু ফেরার সময় মনে এক অদ্ভুত শান্তি ছিল। পরীক্ষা ভালো হয়েছিল, এটা অর্জুন ভেতর থেকে অনুভব করছিল। সেটা এক ধরনের আত্মবিশ্বাস ছিল যা অহংকার থেকে আসে না, বরং টানা 3 বছরের অক্লান্ত পরিশ্রম থেকে আসে। ট্রেনে বসে অর্জুন জানালার বাইরে তাকিয়ে রইল। মাঠঘাট, ছোট ছোট গ্রাম, গাছের সারি সব পেছনে ফেলে যাচ্ছিল, যেন জীবনের কিছু পুরনো পাতা উল্টে যাচ্ছিল। সে চোখ বন্ধ করল আর রানীর কথা মনে করল। মানুষের আসল পরিচয় সে কোথা থেকে এসেছে তা দিয়ে নয়, বরং সে কতদূর পর্যন্ত যায় তা দিয়ে নির্ধারিত হয়। এই কথাটি তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সে মনে মনে ঠিক করল যে ফলাফল যাই হোক না কেন সে হার মানবে না। যদি এবার না হয় তবে আবার চেষ্টা করবে। তবে ভেতরের কিছু একটা তাকে বলছিল যে এবার ফলাফল তার পক্ষেই আসবে। বাড়ি পৌঁছতেই মা দরজাতেই দাঁড়িয়েছিলেন, যেন তিনি জানতেন যে ছেলে আসতে চলেছে। পরীক্ষা কেমন হলো? তিনি প্রথম প্রশ্ন এটাই করলেন। ভালো হয়েছে মা, খুব ভালো।
অর্জুন থলে নিচে রাখতে রাখতে বলল। কমলাদেবীর চোখে মুখে এক স্বস্তির ঢেউ বয়ে গেল। তিনি কিছু বললেন না, শুধু অর্জুনের কপালে চুমু খেলেন। তার চোখ ভিজে গিয়েছিল, তবে ঠোঁটে হাসি ছিল। সেই রাতে বাড়িতে খুশির পরিবেশ ছিল। কমলাদেবী অর্জুনের পছন্দের ডাল ফ্রাই বানালেন, আর সাথে একটু সরু চালের ভাত। সাধারণ খাবার ছিল, কিন্তু সেই রাতে তার স্বাদ ছিল অসাধারণ। খেতে খেতে অর্জুন মাকে সব খুলে বলল। স্টেশনে পকেটমার হওয়ার পর রমেশ সিংহার কথা, তার উপকারের কথা, তবে রানীর উল্লেখ সে করল না। কে জানে কেন, সেই কথা সে নিজের মনেই রেখে দিল। কমলাদেবী রমেশ সিনহার নাম শুনে চমকে উঠলেন। রমেশ ওপরের ঘরে থাকত, লম্বা মতো ছেলেটা? হ্যাঁ মা, তিনি এখন বরিষ্ঠ টিকিট পরিদর্শক হয়ে গেছেন। কমলাদেবীর চোখে জল এসে গেল। ভগবান বড় দয়ালু রে বাবা, তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মা, তিনি বললেন যে তুমি তার ভাড়া মকুব করে তাকে অনেক সাহায্য করেছিলে। কমলাদেবী হাত নেড়ে তা উড়িয়ে দিলেন। এতে আর বড় কথা কি ছিল? বেচারা পড়াশোনা করছিল, আমাদের বাড়িতে জায়গা ছিল, ওর সময়ের প্রয়োজন ছিল। অর্জুন মায়ের দিকে তাকালো। এত সহজে করা উপকার, যার প্রতিদান আজ এত বছর পর পাওয়া গেল। তার মনে হলো মায়ের এই সারল্য কোনো তীর্থের চেয়ে কম নয়। পরের বেশ কয়েকটা সপ্তাহ অত্যন্ত অস্থিরতায় কাটল। পরীক্ষার ফলাফল আসতে সময় লাগবে। অর্জুন বাড়িতে বসে অপেক্ষা করতে পারল না। সে সেই সময়ই একটি ছোট দোকানে কাজ করা শুরু করল। সকালে দোকানে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরে পড়ত, মায়ের কাজে সাহায্য করার চেষ্টা করত। একদিন সন্ধ্যায় সে বাড়ি ফিরলে মা জানালেন যে পাড়ার কাকিমা বলেছেন খবরের কাগজে এইমসের ফলাফলের খবর এসেছে। অর্জুনের বুকের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে দৌড়ে পাড়ার সেই দোকানে গেল যেখানে খবরের কাগজ পাওয়া যেত। দোকানদার কাগজ দিল। অর্জুনের হাত কাঁপছিল। সে পাতা উল্টালো। এইমস পরীক্ষার ফলাফলের পাতা। নির্বাচিত প্রার্থীদের তালিকা সামনে ছিল। তার চোখ দ্রুত সেখানে অর্জুনের নাম খুঁজতে লাগল। সে একটা একটা করে নাম পড়ে যাচ্ছিল। বুকের স্পন্দন দ্রুত হচ্ছিল। আর তারপর সে দেখতে পেল অর্জুন শর্মা, দিল্লি। সে সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে আরেকবার পড়ল, তারপর আরও একবার, যেন বিশ্বাস হচ্ছিল না। অর্জুন শর্মা, দিল্লি। তার হাত থেকে খবরের কাগজ পড়ে গেল। দোকানদার অবাক হয়ে দেখল, কি হলো ভাই? অর্জুন কিছু বলল না। সে ঘুরে দৌড়ে বাড়ির দিকে ছুটল। গলিতে লোকজন ছিল, কিন্তু তার চোখে কিচ্ছু পড়ছিল না। চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল হাসি। সে ঘরে ঢুকেই সোজা মায়ের কাছে গেল। কমলাদেবী রান্নাঘরে ছিলেন। তিনি ছেলেকে দেখেই বুঝে গেলেন। মনে হচ্ছে হয়ে গেছে। তার গলা কেঁপে উঠল। হ্যাঁ মা, হয়ে গেছে। কমলাদেবী 2 হাত ওপরে তুললেন। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি অর্জুনকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ ধরে কাঁদলেন। অর্জুনও কাঁদল, খুব কাঁদল। সেই কান্না ছিল খুশির, স্বস্তির, 3 বছরের ক্লান্তির, মায়ের কষ্টের, আর সেই নুপুরেরও, যা তখনও স্যাকরার কাছে বাধা ছিল। মা, সবার আগে তোমার নুপুর ছাড়িয়ে আনব, অর্জুন চোখের জল মুছতে মুছতে বলল। কমলাদেবী হেসে উঠলেন। আগে চাকরিটা তো হোক বাবা। নিয়োগপত্র আসতে আরও কয়েক সপ্তাহ লাগল। তবে যখন এলো, তাতে লেখা ছিল যে অর্জুন শর্মাকে দিল্লির একটি স্বনামধন্য সরকারি হাসপাতালে প্রশাসনিক আধিকারিক পদে নিযুক্ত করা হচ্ছে। সেটাও আবার দিল্লিতে, তাও নিজের বাড়ির কাছে। সবচেয়ে বড় কথা, মায়ের কাছে। অর্জুন নিয়োগপত্রটি তুলে মায়ের হাতে রাখল। কমলাদেবী সেটি কপালে ঠেকালেন, তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে বুকে জড়িয়ে ধরলেন। প্রথম দিন যখন অর্জুন সাদা পোশাক পরে বাড়ি থেকে বেরোল, কমলাদেবী দরজায় দাঁড়িয়ে রইলেন, আর ততক্ষণ তাকিয়ে রইলেন যতক্ষণ না সে গলির মোড়ে অদৃশ্য হয়ে গেল। পাড়ার সেই বয়স্ক মানুষটি, যিনি একসময় বলতেন যে গরিবের ঘর থেকে কেউ আধিকারিক হতে পারে না, আজ জানালা দিয়ে উঁকি দিচ্ছিলেন। অর্জুন ঘুরে তাকায়নি। তাকে আর কাউকে কিছু প্রমাণ করার ছিল না। হাসপাতালে প্রথম দিনের কাজ বেশ ব্যস্ততার ছিল। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, দায়িত্ব বুঝে নেওয়া। তবে অর্জুন অত্যন্ত ধৈর্য এবং নিষ্ঠার সাথে সব সামলে নিল। তার সহকর্মী আধিকারিকরা প্রথম দিনেই তার পরিশ্রম এবং ভদ্রতা লক্ষ্য করলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় অর্জুনের মনে একটাই ভাবনা ছিল। রমেশ সিংকে ধন্যবাদ জানানো বাকি ছিল, আর আরেকটি কাজও বাকি ছিল, যে বিষয়ে সে নিজে ঠিকমতো ভেবে উঠতে পারছিল না। লখনৌতে দেখা হওয়া সেই মেয়েটি, রানী, যার বাবা রেলে কাজ করতেন, যার কথা তার এখনও মনে ছিল, তার বিষয় কি করা যায় সেটা ভাবা বাকি ছিল। কিন্তু প্রথমে স্টেশনে যেতে হবে। অধ্যায় 5, উপকারের প্রতিদান ও জীবনের নতুন পথ। কয়েকদিন পর এক রবিবারের সকালে অর্জুন তাড়াতাড়ি উঠল। মা তখনও ঘুমাচ্ছিলেন। অর্জুন চুপি চুপি রান্নাঘরে গিয়ে চা বানালো এবং 1 কাপ মায়ের কাছে রেখে দিল।
তারপর সে নিজের ইউনিফর্ম না পরে পরিষ্কার সাধারণ পোশাক পরল এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ তাকে দিল্লির রেলওয়ে স্টেশনে যেতে হবে, রমেশ সিংয়ের সাথে দেখা করতে হবে। পুরো রাস্তায় অর্জুন ভাবতে ভাবতে গেল যে তাকে কি বলবে। ধন্যবাদের শব্দ তো ছিল, কিন্তু রমেশ সিং সেই রাতে একজন অচেনা ছেলের জন্য যা করেছিলেন সেই উপকারের তুলনায় শব্দগুলো খুবই ছোট মনে হচ্ছিল, শুধু এই কারণে যে তার মা একবার তাদের উপকার করেছিলেন। মানবতার এই শৃঙ্খল অর্জুনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। স্টেশনে পৌঁছে সে খোঁজ খবর নিল, জানতে পারল যে রমেশ সিং আজ ডিউটিতে আছেন এবং 4 নম্বর প্ল্যাটফর্মে আছেন। অর্জুন সেখানে পৌঁছাল। রমেশ সিং একজন যাত্রীর সাথে কথা বলছিলেন। তার সেই একই কড়া গলা ছিল, সেই সোজা পিঠ আর সেই তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু যখন তিনি অর্জুনকে দেখলেন, তার চেহারায় এক মুহূর্তের জন্য কিছুটা পরিবর্তন এলো। মুখে এমন একটা উষ্ণতা ফুটে উঠল যা সাধারণত তার কঠোর চেহারায় দেখা যেত না। যাত্রীর কাজ মিটিয়ে তিনি অর্জুনের কাছে এলেন। এসেছিস বাবা? তিনি বললেন। জি স্যার। অর্জুন হাত জোড় করল। পরীক্ষার কি হলো? পাশ হয়ে গেছি স্যার। দিল্লির সরকারি হাসপাতালে প্রশাসনিক আধিকারিক পদে নিয়োগ হয়ে গেছে। রমেশ সিংয়ের মুখে চওড়া হাসি ফুটে উঠল। তিনি অর্জুনের কাঁধে হাত রাখলেন। সাব্বাস, খুব ভালো, এ তো খুব আনন্দের খবর। এই সব আপনার জন্যই হয়েছে স্যার। আপনি যদি সেই রাতে সাহায্য না করতেন তাহলে আমি পরীক্ষা পর্যন্ত পৌঁছতেই পারতাম না। অর্জুনের গলা ভারী হয়ে গেল। রমেশ সিং মাথা নাড়লেন। না বাবা, এটা তোর পরিশ্রমের ফল। আমি তো শুধু একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগের সদ্ব্যবহার তুই নিজেই করেছিস। দুজনে কিছুক্ষণ চুপ রইল। প্ল্যাটফর্মে ট্রেনের আসা যাওয়া লেগেই ছিল, মানুষের দৌড়াদৌড়ি ছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে এই দুজন মানুষ যেন আলাদা এক পৃথিবীতে ছিল। তখনই অর্জুন কিছু একটা মনে করে বলল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। জিজ্ঞেস কর, কি কথা? লখনৌতে পরীক্ষা দেওয়ার সময় আমার সাথে একটি মেয়ের দেখা হয়েছিল। তার নাম ছিল রানী। সে বলেছিল তার বাবাও রেলে কাজ করেন। আপনি কি তাকে চেনেন? রমেশ সিং হঠাৎ থেমে গেলেন। তিনি অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর এক মুহূর্তের জন্য তার মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল, যেন কোনো রহস্যের জট খুলছে। রানী? তিনি ধীরে ধীরে বললেন। অর্জুন বলল, জি স্যার। রমেশজি জিজ্ঞেস করলেন, লম্বা, বড় বড় চোখ, সবসময় হাতে বই থাকে? অর্জুনের বুকের স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল। জি হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। রমেশ সিং একটি দীর্ঘশ্বাস নিলেন, তারপর মুচকি হেসে বললেন, সে তো আমারই মেয়ে। অর্জুনের মনে হলো যেন পায়ের তলার মাটি কেঁপে উঠল। তার মুখ থেকে কোনো কথা বেরোল না, সে শুধু রমেশ সিংয়ের দিকে তাকিয়ে রইল। রমেশ সিং হাসতে লাগলেন, মন খুলে হাসলেন, যা হয়তো ডিউটি চলাকালীন খুব কমই হতো। ভগবানের লীলা দেখ বাবা, সেই রাতে আমি তোকে ট্রেনে তুললাম আর আমার মেয়ে লখনৌতে সেই পরীক্ষা কেন্দ্রেই তোর সাথে দেখা করল। আমি নিজেও এসব জানতাম না। অর্জুনের মাথায় সবকিছু একসাথে ঘুরতে লাগল। সেই সাক্ষাৎ, সেই কথা, সেই চাটের দোকান, রানীর সেই কথা যে মানুষের পরিচয় হলো সে কতদূর পর্যন্ত যায়, আর তার বাবা যে রেলে কাজ করেন, সব কিছু মিলে যাচ্ছিল। স্যার, আমি... অর্জুন শুরু করল। থাম। রমেশ সিং হাত তুললেন। আগে বল, রানীর ব্যাপারে তোর মনে কি আছে? অর্জুন এক মুহূর্ত ভাবল, তারপর সরাসরি চোখে চোখ রেখে বলল, স্যার, আমি ওর সাথে মাত্র একবার দেখা করেছি, কিন্তু ওর কথা, ওর চিন্তাভাবনা, ওর স্বভাব, এসব আমার খুব ভালো লেগেছে। আমি ওকে চিনতে চাই, আর আপনি ও সে দুজনেই যদি ঠিক মনে করেন তাহলে আমি এগোতে চাই। রমেশ সিং অর্জুনের দিকে তাকালেন, দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন। এক গরিব মায়ের ছেলে, যে পরিশ্রমে নিজের জায়গা তৈরি করেছে, যে মিথ্যে বলে না, যে সোজা চোখে চোখ রেখে কথা বলে, যে নিজের মায়ের জন্য চোখের জল ফেলেছে। রমেশ সিংয়ের নিজের মেয়ের জন্য এর চেয়ে বেশি আর কী বা দরকার ছিল? বাবা, তুই এবার আমার সাথে বাড়ি চল, রমেশ সিং বললেন। ডিউটি শেষ হতে 1 ঘন্টা বাকি আছে, তারপর যাচ্ছে। অর্জুনের বুক ঢিপঢিপ করছিল। 1 ঘন্টা পর দুজনে রমেশ সিংয়ের বাড়িতে পৌঁছল। এটি একটি সরকারি কোয়ার্টার ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। দরজা খুলতেই ভেতর থেকে রানীর গলা শোনা গেল। বাবা, এসেছ? সে বাইরে বেরোল এবং অর্জুনকে দেখে একেবারে থমকে গেল। তুমি? তার মুখ থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, অর্জুন হালকা হেসে বলল। রানী বাবার দিকে তাকালো। রমেশ সিংও হাসছিলেন। এই সেই ছেলে যার মা আমাকে অত বছর আগে আশ্রয় দিয়েছিলেন, আর এই সেই ছেলে যার সাথে তোর লখনৌতে দেখা হয়েছিল, রমেশ সিং বললেন। রানী কিছুক্ষণ কোনো কথা বলল না, তারপর তার মুখে এক বুদ্ধিদীপ্ত হাসি ফুটে উঠল। তাহলে ভগবান আগে থেকেই সব ঠিক করে রেখেছিলেন। সেই দিনের পর দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হলো। কমলা দেবী রমেশ সিংয়ের সাথে দেখা করলেন। দুজনে একে অপরকে দেখলেন এবং কোনো কথা না বলেই অনেক কিছু বুঝে নিলেন।
কমলা দেবী রাগিনীকে দেখে তার চোখ খুশিতে ভরে উঠল। খুব ভালো মেয়ে। তিনি অর্জুনকে আস্তে করে বললেন। হ্যাঁ মা, অর্জুন বলল। কয়েক মাস পর দুই পরিবারের সম্মতিতে অর্জুন আর রানীর বাগদান সম্পন্ন হল, আর তার কিছুদিন পর এক অনাড়ম্বর কিন্তু আনন্দদায়ক পরিবেশে তাদের বিয়েও হয়ে গেল। বিয়ের দিন যখন অর্জুন মায়ের পা ছুঁয়ে প্রণাম করল, তার পায়ে সেই রূপোর নূপুর আবার ঝলমল করছিল। প্রথম বেতন পেতেই অর্জুন শ্যাকরার কাছ থেকে তা ছাড়িয়ে এনে মায়ের পায়ে পরিয়ে দিয়েছিল। সেই দিন কমলা দেবী বলেছিলেন, বাবা, আজ যদি তোর বাবা থাকতেন তিনিও খুব খুশি হতেন। অর্জুনের চোখে জল চলে এসেছিল। বিয়েতে রমেশ সিন অর্জুনের হাত ধরে বলেছিলেন, বাবা, সেই রাতে আমি জানতাম না যে আমি আমার জামাইকে সাহায্য করছি। আর দুজনেই হেসে ফেলেছিলেন। কমলা দেবী আর রমেশ সিনহাও একে অপরের সাথে দেখা করলেন। দুটো পুরনো উপকার, দুটো পুরনো সম্পর্ক আজ এক নতুন সম্পর্কে রূপ নিয়েছিল। সেই বিয়েতে যে আনন্দ ছিল তা টাকা দিয়ে কেনা যেত না। সেই আনন্দ ছিল পরিশ্রমের, মানবতার, এক মায়ের ত্যাগের আর ভগবানের সেই অদ্ভুত লীলার, যা কখনো কখনো সবকিছুকে এমনভাবে জুড়ে দেয় যে মানুষ শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। অর্জুন আর রানী এক নতুন জীবন শুরু করল। অর্জুন প্রতিদিন সকালে হাসপাতালে যেত এবং নিজের কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করত। রানীর নিট পরীক্ষাও সেই বছর ভালো হয়েছিল এবং সে একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হল। কমলা দেবী এখন আর মানুষের বাড়িতে কাজ করতে যেতেন না। তিনি বাড়িতেই থাকতেন এবং নিজের বৌমার সাথে সময় কাটাতেন। এক সন্ধ্যায় অর্জুন ছাদে বসেছিল। আকাশে তারা ফুটে উঠেছিল। নিচে গলিতে বাচ্চারা খেলছিল, সেই গলি যেখানে সে নিজে একসময় রাস্তার আলোয় বসে পড়াশোনা করত। রানী চা নিয়ে এলো এবং পাশে বসল। কি ভাবছ? সে জিজ্ঞেস করল। এটাই ভাবছি যে জীবন কত অদ্ভুত, একটা নূপুর কত লম্বা সফর পার করালো, অর্জুন বলল। রানী তার কথা শুনে আস্তে করে বলল, আর একটা ভাড়াটে ছাদও। দুজনে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। অর্জুনের সেই রাতে অনেক কিছু মনে পড়ল। মায়ের ক্লান্ত হাতের তালু, রাস্তার আলোর রসনাই, স্টেশনের সেই দৌড়াদৌড়ি, রমেশ সিনহার সেই কথা যে মানবতা কখনো কখনো আইনের চেয়েও বড় হয়, আর রাগিনীর সেই কথা যে মানুষের পরিচয় হলো সে কত দূর পর্যন্ত যায়। এই সফর সহজ ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ সঠিক ছিল, এবং এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। পরিশ্রম কখনো বিফলে যায় না, এক মায়ের ত্যাগ কখনো বৃথা যায় না, এবং মানবতার বীজ একবার বোনা হলে তা কোনো না কোনো রূপে ফল অবশ্যই দেয়, তা সে যত বছরই কেটে যাক না কেন। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, যদি অর্জুন আর কমলা দেবীর সফর আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে আমাদের ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যাতে কোনো গল্প আপনাদের হাতছাড়া না হয়। মন্তব্যে আপনার নাম এবং আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। এখানে প্রতিটি গল্প একটি শিক্ষা নিয়ে আসে, প্রতিটি সফর এক নতুন আশা জাগায়। আপনাদের সঙ্গই আমাদের সবচেয়ে বড় শক্তি।